আহ, বিষয়গুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন, প্রত্যেকটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, সরি টু সে, জাস্ট ইট। আচ্ছা, তো যে কথাটা বলছি সেটা হচ্ছে আহ, মে এর ব্যবহারটা কিভাবে হয় দেখেন। কোনো কাজের অনুমতি দেয়া বোঝালে মে সাবজেক্টের পরে বসে, অর্থাৎ সাবজেক্ট প্লাস মে। মে শব্দটি অনুমতি প্রদান করা অর্থে বসে এখানে, সেটা বলছে। যেমন তুমি বইটি নিতে পারো, ইউ মেই টেক দ্য বুক। সে এখন যেতে পারে, হি মেই গো নাও। তুমি এখন আসতে পারো, ইউ মে লিভ নাও। আই মিন LEAVE। সো তারা এখন খেলতে পারে, দে মেই প্লে নাও। তোমরা এখন বলতে পারো, ইউ মে সেই নাও। সো ইন দিস ওয়ে ইউ ক্যান ইউজ মে অ্যাজ আ ভার্ব। এ ধরনের অনুমতি দেওয়ামূলক বাক্যে আমরা মে এর পরিবর্তে এই বাক্যগুলো মে এর পরিবর্তে লেট দিয়েও করতে পারি। লেট এটা একটা পজিটিভ ভার্ব, অনুমতি দেওয়া বোঝায়। এটার উপর আলাদা একটা ক্লাস বা সেকশন আছে, সেখানে আমি ইন ডিটেলসে বলবো। এছাড়া দেখেন, কোনো কাজের সম্ভাবনা বোঝালে বাংলা বাক্যে শেষে পারে কথাটার ইংরেজি মে হয়। যেমন ডলিয়াস আসতে পারে, মেইনলি মে এর ব্যবহার আমরা কিন্তু এটাই জানি যে ইট ইট ক্রিয়েটস পসিবিলিটি। সো ডলিয়াস আসতে পারে, ডলি মে কাম টুডে। মা আজ গল্পটি বলতে পারেন, মাদার মে টেল দ্য স্টোরি টুডে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। ইট মে রেইন টুডে, বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, একটা পসিবিলিটি আছে। কোনো ব্যক্তি বা বস্তু কিছু হতে পারে বোঝালে মে বি হয়। সে একজন লেখক হতে পারে, হি মে বি আ রাইটার। কলমটি দামি হতে পারে, দ্য পেন মে বি কস্টলি। গাছটি লম্বা হতে পারে, দ্য ট্রি মে বি হাই। ঐশী একজন ভালো গায়িকা হতে পারে, ঐশী মে বি আ গুড সিঙ্গার। নীলু একজন ভালো ডাক্তার হতে পারে, নীলু মে বি আ গুড ডাক্তার। এখন দেখেন, কোনো জায়গায় কোনো কিছু হতে পারে বা ঘটতে পারে এইরকম সম্ভাবনা বোঝালে দেয়ার মে বি হয়। আজ পথে বিপদ হতে পারে, দেয়ার মে বি ডেঞ্জার অন দ্য ওয়ে টুডে। দেয়ার মে বি ডেঞ্জার অন দ্য ওয়ে টুডে। দেয়ার মে বি 100 পিপল ইন দ্য মিটিং। আজ মিটিংয়ে 100 লোক উপস্থিত থাকতে পারে। আবার এই ধরনের বাক্য নেগেটিভ হলে দেয়ার মে বি নো দিয়ে বাক্যটা তৈরি করতে হয়। আজ কোনো ক্লাস নাও হতে পারে, দেয়ার মে বি নো ক্লাস টুডে। আজ কোনো সভা নাও হতে পারে, দেয়ার মে বি নো মিটিং টুডে। আজ কোনো সমস্যা নাও হতে পারে, দেয়ার মে বি নো প্রবলেম টুডে। অর্থাৎ বাক্যের শুরুতে আজ এইটা দেওয়া। আজ ইংরেজি কি? টুডে। টুডে দিয়ে কোনো সেন্টেন্স শুরু করা যায় না, এটা মনে রাখবেন। আমি যদি বলি আজ শনিবার, অনেকে বলবে টুডে ইজ স্যাটারডে। হ্যাঁ, কিন্তু এরকম বলা যায় না। আজ আপনাদের ক্লাস হবে, টুডে ইওর ক্লাস উইল স্টার্ট, এরকম হয় না। অর্থাৎ টুডে এটা একটা অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না। এই জন্য এই যে জায়গাগুলোতে আজ দেওয়া, এখানে দেয়ার আছে, দেয়ার দিয়ে সেন্টেন্সগুলো শুরু করা এর মেইন রিজন হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে ওই ক্লাস, সাবজেক্ট হচ্ছে ওই মিটিং, সাবজেক্ট হচ্ছে ওই প্রবলেম। হ্যাঁ, টুডেই কোনো সাবজেক্ট না। এখন এই ডেয়ারের ব্যবহারটা মূলত কোথায় হয়? যারা আমার লেখা বইটা নিয়েছেন, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, ওই বইয়ের দেখবেন 29 নাম্বার চ্যাপ্টারে ইট বা দেয়ারের একটা ডিটেলস ব্যবহার দেওয়া আছে। এইটা আপনারা পড়ে ফেলবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। কথা বলতে গেলে বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করি। কিসের কথা বলছি আমি আপনাদের? ইট বা দেয়ার। আমার বইতে লেখা আছে, দেখবেন, আমি একটা পিডিএফও দিব আপনাদের। আহ, অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য ইট বা দেয়ারের ব্যবহার হয়। যেমন আমি যদি বলি আকাশে অনেক তারা আছে, আকাশে অনেক তারা আছে, আপনি যদি এইভাবে কথাটা বলেন যে আছে ইংরেজি হ্যাভ বা হ্যাজ, তারা ইংরেজি স্টার, আকাশ ইংরেজি স্কাই, তাহলে আপনি যদি কথাটা এইভাবে বলেন যে দ্য স্কাই হ্যাজ মেনি স্টার, ইট উইল বি রং। কারণ তারাগুলো আকাশে আছে, আকাশ একটা প্লেস, একটা জায়গা। ইট ইজ কল্ড অ্যাজ অ্যাডভার্ব, ওকে, নট নাউন আর প্রোনাউন। আকাশের তারাগুলো আকাশের না, আকাশে আছে, অর্থাৎ এটা একটা জায়গা। সো এখানে আমার বলতে হয় দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই। এই বাক্যটা ইংরেজি কি? দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই। আমি যদি বলি মাঠে 3টা গরু আছে, দ্য ফিল্ড হ্যাজ 3 কাউস। আপনি যদি এইভাবে কথাটা বলেন, গরুগুলো মাঠের না, হ্যাজ, দ্য ফিল্ড হ্যাজ বললে এরকম হয়ে যায়। অর্থাৎ মাঠ একটা প্লেস, একটা জায়গা, এটা সাবজেক্ট না। হ্যাঁ,
গরুগুলো মাঠে আছে, মাঠের না। এই জন্য এইখানে এই যে বাংলায় এই কথাটা বললাম যে মাঠে তিনটা গরু আছে, অনেকে মনে করে একটা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট না। এখানে কি হবে যে দেয়ার আর থ্রি কাউস ইন দ্য ফিল্ড, দেয়ার আর থ্রি কাউস ইন দ্য ফিল্ড। সো এটা আপনাকে বুঝতে হবে, এই যে আজ, এটা একটা অ্যাডভার্ব, এটা কোনো নাউন বা প্রোনাউন না, সাবজেক্ট না। এই জন্য দেয়ার দিয়ে কথাগুলো শুরু হয়েছে, অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে ইট বা দেয়ারের ব্যবহার হয়। সেখানে দেয়ার ইজ হয়, দেয়ার আর হয়, দেয়ার ওয়ার হয়, দেয়ার মে বি, দেয়ার হ্যাভ হয়, অনেক কিছু আছে, দেয়ার হ্যাভ বিন হয়। হ্যাঁ, অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেটা কোথায়? সেটা হচ্ছে অনির্দিষ্ট কোনো একটা গন্তব্য বোঝাতে। হ্যাঁ, দ্যার ইজ আ ডাক্তার, দ্যার ইজ আ ডক্টর, একজন ডক্টর আছে, সেখানে একজন ডক্টর রয়েছে, দেয়ার হ্যাভ বিন আ ডক্টর, হ্যাভ বিন রয়েছে। এই ধরনের ফাংশন করা যায়, দেয়ার দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করা যায়। আহ, আমার ওই 29 নাম্বার চ্যাপ্টারটা আপনারা একটু দেখবেন। আমাদের গ্রামে একটি পোস্ট অফিস আছে। সো আমাদের গ্রাম এটা প্লেস, একটা জায়গা। তো পোস্ট অফিসটা মেনলি ওয়ার্ড। সো দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। ঝুড়িতে 10টা আপেল আছে। দেয়ার আর 10 আপেল ইন দ্য বাস্কেট। আপনি যদি বলেন যে দ্য বাস্কেট হ্যাজ 10 আপেল, তাহলে এরকম হয় যে ঝুড়ির 10টা আপেল আছে। আপেল তো ঝুড়ির না, ঝুড়িতে আছে। ঝুড়ি একটা জায়গা, একটা প্লেস। সো দেয়ার ওয়ার 10 আপেল, আপেল ছিল। দেয়ার হ্যাভ বিন 10 আপেল, আপেল, আপেল রয়েছে। দেয়ার মেবি 10 apples ইন দ্য বাস্কেট, ঝুড়িতে 10টা আপেল থাকতে পারে। এই মে দিয়ে করা যায়, থাকতে পারে, ঝুড়িতে 10টি আপেল থাকতে পারে। দেয়ার মেবি। দেয়ার মাইট বি 10 আপেল ইন দ্য বাস্কেট, ঝুড়িতে 10টা আপেল থাকতেও পারে। দেয়ার মাস্ট বি, ঝুড়িতে অবশ্যই 10টি আপেল থাকবে। এটা সিম্পল একটা বিষয়। টেন্সের মডালের পরিবর্তন করলে কথার বা সময় পরিবর্তন হতে থাকে, টাইমের পরিবর্তন হতে থাকে। তো আপনারা ওই চ্যাপ্টারটা দেখবেন, এটুকু হচ্ছে আর কি বলে রাখলাম। এরপর দেখেন, কারো কিছু থাকতে পারে, অর্থাৎ এইখানে কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে অধিকার বা মালিকানা, অধিকার বা মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে মেই হ্যাভ এর ব্যবহার হয়। যেমন ঐশীর অনেক বই থাকতে পারে, ঐশী মেই হ্যাভ মেনি বুকস, ঐশী মেই হ্যাভ মেনি বুকস। লোকটির অনেক টাকা থাকতে পারে, দ্য ম্যান মেই হ্যাভ আ লট অফ মানি, দ্য ম্যান মেই হ্যাভ আ লট অফ মানি। লোকটির অনেক টাকা থাকতে পারে। জাকিরের বরিশালে একটি বাড়ি থাকতে পারে, জাকির মেই হ্যাভ আ হাউস ইন বরিশাল। করিমের একজন বোন থাকতে পারে, করিম মেই হ্যাভ আ সিস্টার। রতনের তিতুমির কলেজে একজন বন্ধু থাকতে পারে, রতন মেই হ্যাভ আ ফ্রেন্ড অ্যাট তিতুমির কলেজ। অর্থাৎ কারো অধিকারে কোনো কিছু থাকা বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে মূলত মেই হ্যাভ এর ব্যবহারটা হয়, অধিকার বা মালিকানা। আবার প্যাসিভ ভয়েসের ব্যবহার হয় মেই বি প্লাস ভি3। কেন প্যাসিভ ভয়েস হয়? যখন কোনো বাক্যের সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, কখন কোনো বাক্যের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট কাজ করতে পারে না। যেমন আজ চাঁদ দেখা যেতে পারে, দ্য মুন মেই বি সিন টুডে, মেই বি প্লাস ভি3। দ্য মুন মেই বি সিন টুডে। অর্থাৎ চাঁদ কি নিজে নিজে দেখা যায়? মানে চাঁদ, চাঁদ তো কিছু করতেছে না, চাঁদ দেখে কারা? মানুষেরা দেখে। অর্থাৎ কাজটা যাদের দ্বারা সম্পন্ন হচ্ছে সেইটাকে এখানে মেনশন করা নেই, যে জিনিসটা হচ্ছে অবজেক্ট বা কর্মকে শুরুতে নিয়ে আসা হয়। অর্থাৎ আপনি যদি বলেন আমরা আজ চাঁদ দেখতে পারি, উই মেই সি দ্য মুন টুডে, কিন্তু বাংলাটা সেভাবে লেখা নেই। বাংলা কি বলা হচ্ছে? আজ চাঁদ দেখা যেতে পারে, দ্য মুন মেই বি সিন টুডে। বাড়িটি বেশি দামে বিক্রি করা যেতে পারে, দ্য হাউস মেই বি সোল্ড অ্যাট হাই প্রাইস, দ্য হাউস মেই বি সোল্ড অ্যাট হাই প্রাইস। আপনি যদি বলেন আমরা বেশি দামে বাড়িটি বিক্রি করতে পারি, উই মে সেল দ্য হাউস অ্যাট হাই প্রাইস। চোরটিকে আজ শাস্তি দেওয়া যেতে পারে, দ্য থিপ মেই বি পানিশড টুডে, দ্য থিপ মেই বি পানিশড টুডে। গল্পটি আজ বলা যেতে পারে, দ্য স্টোরি মেই বি টোল্ড টুডে, the story may be told today. So maybe plus V3 because these are the sentences of passive voice. The story, the thief, the house, the moon, এগুলো ইনঅ্যাক্টিভ। এরা নিজেরা কোনো কাজ করতে পারে না। এই কাজগুলোকে করা যেতে পারে, করা হতে পারে, এটা কারো দ্বারা সম্পন্ন হবে। যাদের দ্বারা হবে, যারা কাজটা করে তাদেরকে এখানে মেনশন করা নাই। কলাটি আজ খাওয়া যেতে পারে, দ্য ব্যানানা মে বি ইটেন টুডে, দ্য ব্যানানা মে বি ইটেন টুডে। কোন রকম ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যে মেই ব্যবহৃত হয়ে থাকে। যেমন তুমি জীবনে সুখী হও, মে ইউ বি হ্যাপি ইন লাইফ।
আল্লাহ তোমার ভালো করুন, মে আল্লাহ ব্লেস ইউ। জীবনে তোমার উন্নতি হোক, মে ইউ প্রসপার ইন লাইফ। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। তুমি শান্তিতে বাস করো, মে ইউ লিভ ইন পিস। এগুলো জাস্ট অপটাটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে মে বসিয়ে দিলে এটা হয়ে যায়। এরপর হচ্ছে ক্রিয়ার পর থাকতে পারে, যেমন রতন তোমাকে দেখে থাকতে পারে, এগুলো হচ্ছে পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়, পারফেক্ট টেন্স। হ্যাঁ, অনুমানের উপর থাকে। রতন মেই হ্যাভ সিন ইউ, তুমি গল্পটি শুনে থাকতে পারো, ইউ মেই হ্যাভ হার্ড দিস স্টোরি। সে কাজটি করে থাকতে পারে, হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমরা জাকির হোসেনের নাম শুনে থাকতে পারো, ইউ মে হ্যাভ হার্ড দ্য নেম অফ জাকির হোসাইন। লিপি রহিমের কাছে বইটি চেয়ে থাকতে পারে, লিপি মে হ্যাভ ওয়ান্টেড অর আস্কড দ্য বুক টু রহিম। লিপি মে হ্যাভ ওয়ান্টেড অর আস্কড দ্য বুক টু রহিম। লিপি রহিমের কাছে বইটি চেয়ে থাকতে পারে। সো এইভাবে এই সেন্টেন্সগুলো আর কি তৈরি হয়। আপনারা নিজেরা একটু দেখবেন, একটু প্র্যাকটিস করবেন, আপনারা এটা কভার করতে পারবেন। আপনাদের একটু করতে হবে মেই দিয়ে কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হয়। এখানে অনেকগুলো ভার্বের ব্যবহার আছে। তো এই মে ভার্বটা, মানে এটার আরেকটা পার্ট আছে আমার এখানে, আমার বইটাতে দেখবেন মে ভার্বের ব্যবহার দেওয়া আছে বিভিন্ন স্ট্রাকচার মেনটেন করে। এইটা আমি যদি আপনাদের একটু বুঝাই বলি, যেমন আহ, আমি শুড ভার্বটা দিয়ে একটু বোঝাই। এই যে শুড, শুড মানে আমরা জানি উচিত, তাই না? যেমন মাস্ট মানে অবশ্যই, ক্যান মানে পারা, কুড মানে পারতাম, উড মানে করতো যেত, এরকম। কিন্তু এই প্রত্যেকটা মডাল ভার্ব ওই টেন্স যেভাবে ফর্মের চেঞ্জ হয় না টেন্সের স্ট্রাকচারে, এই মডাল ভার্বের কিন্তু ফর্মের চেঞ্জ হতে পারে, এবং এই চেঞ্জ হয়ে মেইন ভার্বের চেঞ্জ হয়। যেমন এখানে দেখেন, এই বিষয়টা একটু বলি, এটা ডিটেলসে জানতে হবে। শুড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মরাল অক্সিলারি ভার্ব, যার অর্থ হচ্ছে উচিত। শুডের বাংলা অর্থ কি? উচিত। সাধারণত উচিত অর্থে এর অনেকগুলো ব্যবহার হয়ে থাকে। শুডের যে ব্যবহারগুলো আছে তা হচ্ছে শুড, শুড বি, শুড হ্যাভ বিন। শুড, শুড বি, শুড হ্যাভ বিন। এখানে কি বলছে দেখেন, শুড মানে উচিত, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, অর্থাৎ এটা অ্যাজ ইউজুয়াল শুডের ব্যবহার বলতে আমরা যেটা চিনি বা যেটা জানি, যেমন আই শুড গো নাও, আমার এখন যাওয়া উচিত। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। দে শুড কাম টুমরো, তাদের আগামীকাল আসা উচিত। হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। শুড বি প্লাস নাউন, হওয়া বা থাকা উচিত, অর্থাৎ শুড বি এর পরে যদি প্লেস থাকে বা জায়গাকে ইন্ডিকেট করা হয় তাহলে তার মানে হওয়া। আর যদি, সরি, যদি যদি নাউন থাকে বা পার্সনকে ইন্ডিকেট করা হয় তাহলে শুড বি এর মানে হওয়া। আর যদি প্লেস থাকে বা জায়গাকে ইন্ডিকেট করা হয় তাহলে শুড বি এর মানে থাকা। যেমন মিতা শুড বি অ্যাট হোম নাও, মিতার এখন বাড়িতে থাকা উচিত। হি শুড বি, এখানে একটা ইয়ে হবে, প্রেপোজিশন হবে ইন লন্ডন নাও, তার এখন লন্ডনে থাকা উচিত। আই শুড বি ইউর ফ্রেন্ড, আমার তোমার বন্ধু হওয়া উচিত। ইউ শুড বি মাই ফ্রেন্ড, তোমার আমার বন্ধু হওয়া উচিত। এরপর দেখেন, এই জায়গাটাতে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, একটু বোঝার চেষ্টা করেন। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখেন, এক শুড বি এর পরে নাউন দেখলেন, শুড বি এর পরে অ্যাডভার্ব দেখলেন, শুড বি এর পরে ভার্বের সাথে আইএনজি দেখছেন। আবার দেখেন পরের স্ট্রাকচারে দেওয়া শুড বি প্লাস ভি থ্রি, মানে বি শুড বি, এরপরে যে কত ধরনের ইয়ে বসতেছে, এক্সটেনশন বসতেছে, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। ইরফান শুড বি রিডিং নিউজ পেপার নাও, এটা হচ্ছে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস একটা মুড দিচ্ছে, যে ইরফানের এখন খবরের কাগজ পড়তে থাকা উচিত। ইরফানের এখন খবরের কাগজ পড়তে থাকা উচিত। রহিম শুড বি ইটিং নাও, রহিমের এখন খেতে থাকা উচিত। শিল্পী শুড বি ওয়াচিং নাও, শিল্পীর এখন দেখতে থাকা উচিত। রহিম শুড বি প্লেইং গিটার, রহিমের গিটার বাজাতে থাকা উচিত। দেন নিউজ পেপার শুড বি রেড, শুড বি প্লাস ভি3, খবরের কাগজ পড়া উচিত। রাজু শুড বি সেন্ট টু লন্ডন বাই হিজ ফাদার, রাজুর রাজুকে লন্ডনে পাঠানো উচিত তার বাবার দ্বারা। গার্ডেন শুড বি ওয়াটার্ড, বাগানে পানি দেওয়া উচিত। গার্ডেন শুড বি ওয়াটার্ড। গিটার শুড বি প্লেড, গিটার বাজানো উচিত। উই শুড বি ইনফর্মড, আমাদেরকে জানানো উচিত। উই শুড বি ইনফর্মড। রুম শুড বি মুভড, অর্থাৎ এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস। হ্যাঁ, দ্য ওয়াল শুড বি পেইন্টেড, অর্থাৎ দ্য ওয়াল, রুম, উই, গিটার, গার্ডেন, রাজু, নিউজ পেপার, দোজ আর দ্য অবজেক্ট, আই মিন ইনঅ্যাক্টিভ অবজেক্ট। সো ইউ হ্যাভ টু ডু ইট পারফেক্টলি। আমি দেখাচ্ছি কিভাবে করবেন। এরপর দেখেন শুড হ্যাভ, হ্যাভের মানে কি? এখানে হ্যাভের মানে হচ্ছে কারো অধিকারে কোনো কিছু থাকা, কারো মালিকানায় কোনো কিছু থাকা। এই যে শুড হ্যাভ প্লাস অবজেক্ট, এই হ্যাভটা এখানে মেইন ভার্ব।
আবার শুড হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, এখানে হচ্ছে ভি থ্রি, ওইটা হচ্ছে মূলত ভার্ব। সো আই শুড হ্যাভ আ কার, কারো অধিকারে থাকা বোঝায়, আমার একটা গাড়ি থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ বুক অর পেন, তোমার একটা কলম থাকা উচিত বা বই থাকা উচিত। হি শুড হ্যাভ আ কম্পিউটার, তার একটা কম্পিউটার থাকা উচিত। আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। শুড হ্যাভ প্লাস ভি থ্রি মানে কারো কোনো কাজ করা উচিত ছিল, পারফেক্ট টেন্সের একটা সেন্স। হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, সো শুড হ্যাভ প্লাস ভি থ্রি, কোনো কাজ করা উচিত ছিল। আই শুড হ্যাভ গান, আমার যাওয়া উচিত ছিল। মিতা শুড হ্যাভ সাং আ সং, মিতার একটা গান গাওয়া উচিত ছিল। রহিম শুড হ্যাভ প্লেড ক্রিকেট, রহিমের ক্রিকেট খেলা উচিত ছিল। লিটন শুড হ্যাভ প্লেড গিটার, লিটনের গিটার বাজানো উচিত ছিল। ইউ শুড হ্যাভ ব্রট অ্যান আমব্রেলা, তোমার একটা ছাতা নেওয়া উচিত ছিল। দেন শুড হ্যাভ বিন প্লাস অবজেক্ট, এখানে বিনটা মূলত মেইন ভার্ব। ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত ছিল। রহিম শুড হ্যাভ বিন সেলফিশ, আই শুড হ্যাভ বিন ইয়োর ফ্রেন্ড। আবার শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, যেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্স দেয়। ইউ শুড হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড, বিষয়গুলো কি আমি একটু বুঝিয়ে বলি আপনাদের। আবার দেখেন শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, যেমন দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিন, মানে পারফেক্ট টেন্সের আবার প্যাসিভ। দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিন, অর্থাৎ এই রুমটা পরিষ্কার করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন সেন্ট টু লন্ডন, তাকে লন্ডনে পাঠানো উচিত ছিল। প্লান্ট শুড হ্যাভ বিন ওয়াটার্ড, চারাগুলোতে পানি দেওয়া উচিত ছিল। বিষয়টা কি বা ফাংশনগুলো কিভাবে হয় দেখেন, এই একটা সুরের ব্যবহার যদি আপনি পারফেক্টলি জানতে পারেন, পারফেক্টলি বুঝতে পারেন, এই ব্যবহারটা করা যদি আপনারা নিজেরা শিখতে পারেন, মডাল ভার্ব নিয়ে অন্য কোনো মডাল ভার্ব নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করতে হবে না। কারণ এইটা একদমই অথেন্টিক। এই এই ব্যবহারটা আপনার জেনে রাখলে, আহ, অনেকেই মডাল ভার্ব শেখে, অনেকেই শেখায়, কিন্তু আমরা যেটা মেইন বিষয় সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে আমরা গুরুত্ব দেই না, প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি না বা শেখার চেষ্টা করি না, এবং ডিপলি একটা বিষয়কে আমরা অ্যানালাইসিস করি না, যেটা আমি এখানে আপনাদেরকে করতে বলবো। যেমন দেখেন, এই শুড মানে আমরা জানি উচিত, তাই না? এখন এই একটা শুড দিয়ে কত ধরনের, কতগুলো সেন্টেন্স বা বাক্য আমরা তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, হি শুড ডু দ্য ওয়ার্ক, হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। এই যে একটা বাক্য আমি লিখলাম, এটা শুডের ইন জেনারেল ইউজ। এইটার একটা রিভার্স ফর্ম আছে, যেমন দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত। হি শুড ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক শুড বি ডান। এখানে বাই হিম বসাতে হয়, তো আমি আর এটা বসালাম না। ডিরেক্ট প্যাসিভে বাই এর ব্যবহারটা ওইভাবে হয় না। সো দ্য ওয়ার্ক শুড বি ডান, এর মানে হচ্ছে এই কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান। আবার আমি যদি বলি, হি শুড বি আ ডক্টর, ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। আবার আমি যদি বলি যে হি শুড বি অ্যাট হোম, এর মানে হচ্ছে তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড বি অ্যাট হোম। আবার আমি যদি বলি, হি শুড বি রিডিং বুক, তার একটা বই পড়তে থাকা উচিত। তাহলে দেখেন, এক শুড, এই শুড বি এর কতগুলো ব্যবহার হচ্ছে। শুড বি এর পরে নাউন আছে, প্লেস আছে, শুড বি এর পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, আবার শুড বি এর পরে ভার্বের সাথে আইএনজি আছে। দেখছেন তাহলে কতগুলো সেন্টেন্স আমাদের এখানে তৈরি হলো। আবার দেখেন, আমি যদি বলি যে শুড হ্যাভ হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক এটার আবার প্যাসিভ, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, তা এই কাজটি করা উচিত ছিল, এই কাজটি করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। দেখেন, হি শুড বি এ ডক্টর, তার ডক্টর হওয়া উচিত। ওই বি এর পরিবর্তে শুড হ্যাভ বিন, তার উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। আবার আমি যদি বলি, হি শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর লং টাইম, অর্থাৎ এটা হচ্ছে অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ হতে থাকা বা করতে থাকা, আগে থেকে শুরু হয়ে কোনো একটা কাজ হতে থাকা বা চলতে থাকা। হি শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর আ লং টাইম, হি শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর আ লং টাইম, তার অনেক দিন ধরে ইংরেজি শিখতে থাকা উচিত। তো এই যে সেন্টেন্সগুলো, এই যে বাক্যগুলো আমি লিখলাম, একটা শুড দিয়ে
কতগুলো বাক্য তৈরি করলাম, দেখেন 11টা। এই 11টা বাক্যের ফাংশন বা সেন্স আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনারাও এই শুডের পরিবর্তে যে কোনো মডাল বসিয়ে, এই ডু এর পরিবর্তে যে কোনো মেইন ভার্ব বসিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবেন। মানে মডালে এর বাইরে আর কিছু নেই। দেখেন, হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত। হি শুড বি এ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। এই শুডের পরিবর্তে আপনি হি ক্যান বি এ ডক্টর বলেন, সে ডাক্তার হতে পারে। হি কুড বি এ ডক্টর বলেন, সে ডাক্তার হতে পারতো। হি উড বি এ ডক্টর বলেন, সে ডাক্তার হতো। হি ইউজ টু বি এ ডক্টর বলেন, সে ডক্টর হতে অভ্যস্ত ছিল। হি মাস্ট বি এ ডক্টর বলেন, সে অবশ্যই একজন ডাক্তার হবে। অর্থাৎ আপনি যে মডেল দিবেন সেইভাবেই আনসারটা তৈরি হবে। এখানে হি শুড বি অ্যাট হোমের জায়গায় হি ক্যান বি অ্যাট হোম দেন, সেটাও হবে। হি কুড বি অ্যাট হোম দেন, শুধুমাত্র এই যে সুরের যে জায়গাটা, এই জায়গায় এই সুরের পরিবর্তে একটা মডেল ভার্ব বসাতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তাহলে হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি রিডিং আ বুক, তার একটা বই পড়তে থাকা উচিত। তার একটা বই পড়তে থাকা উচিত। হি শুড শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর আ লং টাইম। মনে করেন আপনি আমার কাছে ইংরেজি শিখছেন, এখন মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, আপনি শিখতে পারছেন না। তো আমি অ্যাজ আ টিচার আপনাকে পরামর্শ দিচ্ছি যে যতদিন না পর্যন্ত আপনি ডেভেলপ করতে পারেন, আপনার ইংরেজি শেখাটা চালিয়ে যাওয়া উচিত, শিখতে থাকা উচিত, এটা ছেড়ে দেওয়া উচিত নয়। এই যে এই যে একটা লং টাইম ধরে কোনো একটা কাজ করতে থাকা উচিত, এখানে কিন্তু উচিত ছিল হবে না, আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো কাজ করতে থাকা উচিত। এখানে শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বসে, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্স দেয়। তাহলে আপনাকে কি বলতে পারি আমি অ্যাজ আ টিচার? ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ, ইউ শুড হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ আনটিল ইউ কমপ্লিট দিস ল্যাঙ্গুয়েজ, ইউ ডেভেলপ দিস ল্যাঙ্গুয়েজ। এইভাবে আপনাকে বুঝতে হবে এই যে 11টা সেন্টেন্স, এই 11টা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা অর্থ কি, এইটা আপনাকে বের করতে হবে। এইটা যদি আপনারা কাভার করতে পারেন, ডেভেলপ করতে পারেন, আমি এটা পাঠিয়ে দিচ্ছি, আপনারা এই 11টা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা অর্থটা প্রত্যেকটা সেন্টেন্সের পাশে লিখবেন, এবং ডু এর পরিবর্তে নতুন একটা মেইন ভার্ব ব্যবহার করে এরকম 11টা সেন্টেন্স আপনারা নিজেরা লেখার চেষ্টা করবেন। এই একটা ভার্বের ব্যবহার পারলে এই সুরের পরিবর্তে অন্য যে কোনো মডেল বসিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত। হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি রিডিং আ বুক, তার একটা বই পড়তে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর আ লং টাইম, তার অনেক দিন ধরে ইংরেজি শিখতে থাকা উচিত ছিল। তার অনেক দিন ধরে ইংরেজি শিখতে থাকা উচিত ছিল। শুড মানে কি? উচিত। শুড মানে কি? উচিত। হ্যাঁ, তো এইভাবে এই সেন্টেন্স গুলো, এই বাক্যগুলো তৈরি হয়। এই প্র্যাকটিসটা আপনাদের একটু করতে হবে। আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। অর্থাৎ এইখানে যে বিষয়টা আমি দেখাচ্ছি বা যেটা বলছি, এটা হচ্ছে এই মডাল ভার্ব। আমি গত ক্লাসে বলছি না, প্রত্যেকটা মডাল ভার্বের অর্থ এরকম, বা মডালের পর মেইন ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই প্রত্যেকটা মডাল ভার্বের ডিটেইলস একটা ব্যবহার আছে। হ্যাঁ, ডিপ যে ইউজটা, এটা টেন্স এর স্ট্রাকচার মেনটেন করে বা টেন্সের মতো করে হয়ে থাকে, পারফেক্ট সেন্সে, কন্টিনিউয়াস সেন্সে। হ্যাঁ, ভার্বের ফর্মের পরিবর্তন এইভাবে হয়ে থাকে। এটা তো এই ফাংশনটা বুঝতে হবে, না হলে আপনি যদি একটা প্র্যাকটিক্যাল প্যাসেজে এরকম শুড হ্যাভ বিন দেখেন, বাক্যটার অর্থ বের করতে পারবেন না। এই জন্য এটা শিখতে হবে। আমি একটা বাংলা বাক্য বলি আপনাকে, এই যে 11টা সেন্টেন্স দিছি, এখান থেকে বোঝা যায় না প্র্যাকটিক্যাল জায়গায় না আসলে। যেমন মনে করেন, আমি যদি এরকম একটা বাক্য বলি যে আহ আপনার একটা মেয়ে আছে, আপনার মেয়েকে আপনি বিয়ে দিয়েছেন, বাট আপনার আশেপাশের রিলেটিভস বা আত্মীয় স্বজনদের আপনি দাওয়াত দেন নাই। তো তারা আপনাকে খারাপ কথা বলছে, যেমন মেয়েটাকে বিয়ে দিল আমাকে জানালো না, দাওয়াত দিল না আমাকে, বলে না এরকম?
পরে আপনি নিজে নিজে অনুতপ্ত হচ্ছেন, আপনি নিজের সাথে নিজে প্রশ্ন করছেন, বা আপনি এই কথাটা বললেন যে আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, ওদেরকে জানানো উচিত ছিল, তাদেরকে তো নিমন্ত্রণ করা হয়নি। এই যে নিমন্ত্রণ করা হয়নি, এটার ইংরেজি কি জানেন? দে ওয়ার নট ইনভাইটেড। তো তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড। এই যে শুড হ্যাভ বিন প্লাস ভি3 একটা বাক্য দেখছেন না, এই যে 8 নাম্বার, এই যে শুড হ্যাভ বিন ডান, ঠিক এই স্ট্রাকচারে হয়। যে আমি যদি এরকম সেন্টেন্স বলি, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, এর বাংলা অর্থ হচ্ছে যে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। আমি এখানে লিখে দিলাম যে আমার মেয়ের বিবাহ অনুষ্ঠানে। এই যে শুড হ্যাভ বিন প্লাস ভি3, তার মানে কি নিমন্ত্রণ করা উচিত ছিল। ওই দে মানে কি তারা, তারা কোনো কাজ করতেছে না, তারা ইনঅ্যাক্টিভ, তারা নিষ্ক্রিয়। তাদেরকে নিমন্ত্রণ করবে কারা? আমরা। সো যে করবে, যার দ্বারা কাজটা হবে, তাকে এখানে মেনশন করা নেই। সো দ্যাট ইজ দ্য থিংস। এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল সেন্টেন্স। যখন আমরা দেখবো আমরা আরো বুঝতে পারবো যে এই স্ট্রাকচার গুলোর গুরুত্ব কতটা। এই ধরনের সেন্টেন্স, এই যে কথাটা বললাম যে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, এই ধরনের সেন্টেন্স আমরা বাংলাতে বিভিন্ন কনভারসেশনে হরহামেশা বলে থাকি বা ব্যবহার করে থাকি, বাট ইংলিশে এদের প্রপার ব্যবহার জানি না, প্রপার ইউজ জানি না, ইংলিশে আমরা কথা বলতে পারি না। সো এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদেরকে ভালোভাবে ডেভেলপ করার চেষ্টা করতে হবে। এরপর দেখেন, জাস্ট আপনি এগুলো আগে একটু কভার করেন। এরপর হচ্ছে ইউজ টু, একটা গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্ব। এই ইউজ টু এর ব্যবহারটা আপনাদের একটু জানতে হবে, ভালোভাবে শিখতে হবে। এটা স্পোকেন ইংলিশে বহুল ব্যবহৃত হয়, অনেক বেশি ব্যবহার করা হয় বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে বা কনভারসেশন করার ক্ষেত্রে। ইউজ টু ভার্বের ব্যবহারটা অনেক হয়। যেমন প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে, আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে, আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। দেখেন, 3টা বাক্য এখানে আছে। আমি কোরআন পড়তে অভ্যস্ত, আমি গল্প করতে অভ্যস্ত, সে কোরআন পড়তো, পলি গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই কথাগুলো বাংলায় আমরা আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করি, কিন্তু ইংরেজিতে কথা বলতে গেলে মূলত ইউজ টু ভার্বের ব্যবহার করে বলতে হয়। তো কিভাবে ইউজ টু এর ব্যবহার করে আমরা এই ধরনের কথাগুলো ইংলিশে বলতে পারি সেটা দেখি। মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেস ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেস ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। আলিম সকালে ঘুমাতো। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। অর্থাৎ সাবজেক্ট দে, সাবজেক্ট আলিম, সাবজেক্ট শি। ইউজ টুটা হচ্ছে এখানে মেইনলি ভার্ব। এরপরে যে মেইন ভার্ব সেটা হচ্ছে রাইট, গো, স্লিপ, স্টাডি, রিড। দিজ আর দ্য মেইন ভার্ব। সো এই সেন্টেন্সগুলো শুধু আবার এইভাবে তৈরি করলে হবে না, আমাদের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হবে। এখানে যেহেতু এটাকে আমি মডাল ভার্ব বলছি বা সেমি মডাল, নেগেটিভ করার জন্য ইউজ এর সাথে নট বসানো যায়, ইউজ নট তো আপনি বলতে পারেন, বাট এই সেন্টেন্স বা বাক্যগুলো, এই যে কেউ কিছু করতো, আর্ন কাইন্ডস অফ পাস্ট ইনডিফিনিট টেন্স এর সেন্স ক্রিয়েট করে। এই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্সগুলোকে যেমন ডিড দিয়ে নেগেটিভ করতে হয় বা ইন্ট্রোগেটিভ করতে হয়, এখানে সেইটা যদি আপনি করতে পারেন ইট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট অর বেটার। আপনি ইউজ নট বসালে যে ভুল হবে এরকম না, বাট মডার্ন গ্রামার অনুযায়ী এই পাস্ট ইনডিফিনিট টেন্স এর সেন্সে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার কথা বলা হয়েছে। সো আমি ধূমপান করতাম না, আই ইউজ নট টু স্মোক। Or you can say, I didn't used to smoke. I didn't used to smoke. Moni used not to listen to music, or Moni didn't used to listen to music. রনি কখনো টিভি দেখতো না। রনি never used to watch টিভি, or রনি did never used to watch টিভি। রনি never used to watch টিভি, or রনি did never used to watch টিভি। So that is the things, you have to take it, you have to maintain it. Try to understand here. Sorry, I can delete it.
ওকে, যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন তখন ডিডটা সাবজেক্টের আগে আসে। ইন্ট্রোগেটিভ করতে গেলে অবশ্যই অবশ্যই ডিড দিয়েই করতে হয় বা করতে হবে। যেমন তুমি কি নদীতে সাঁতার কাটতে? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? নীলু কি সকালে ঘুমাতো? ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং? তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? তো এই ধরনের সেন্টেন্স বা বাক্যগুলো বাংলায় আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশনে হর হামেশা ব্যবহার করি বা বলে থাকি। বাট ইংলিশে প্রপার স্ট্রাকচার না জানার কারণে, ভার্বের ফর্ম না জানার কারণে, কনসেপ্ট না থাকার কারণে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না বা প্র্যাকটিস করতে পারি না। এটা আমাদের করতে হবে। তো অতীতে কেউ কোনো কিছু করতো, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 ভার্বের বেস ফর্ম। এবার এখানে দেওয়া আছে, দেখেন কি বলছে। আমরা এতক্ষণ অতীতকালের অভ্যাস সম্পর্কে ইংরেজি বাক্য করা শিখলাম। এবার আমরা অতীতে কোনো অভ্যাস শুরু হয়ে বর্তমানেও চালু আছে এই বাক্যগুলো ইংরেজিতে করতে গেলে এই নিচের স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার একদমই সেম, ভিতরে ইউজ টু শব্দটা যুক্ত করে দেওয়া, আর কিছুই না। জাস্ট সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, ভিতরে ইউজ টুটা অ্যাড করা। সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরি ডে। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরি ডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত। আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। এইগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, যেহেতু এখানে অ্যামিজারের ব্যবহার আপনি করছেন, সেন্টেন্সের ভিতরেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তো তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়ে যায়। লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। লুনা ইজন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। লুনা ইজন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। মিস্টার জাকির ইজন্ট ইউজ টু ওয়াচিং রাইটিং ইটিং রাইস। মিস্টার জাকির ইজন্ট ইউজ টু ইটিং রাইস। হ্যাঁ, যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের আগে নিয়ে আসবেন। যেমন করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি। তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট। তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস। এরপর দেখেন, এরপর হচ্ছে ভবিষ্যতে কেউ কোনো কাজে অভ্যস্ত হয়ে যাবে, এই সেন্সটা বোঝানোর জন্য আমার উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি এর ব্যবহার করতে হয়। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস যে স্ট্রাকচারটা সেমই থাকবে, জাস্ট এখানে গেটের ব্যবহার হচ্ছে, বা গেটের পরিবর্তে বি ভার্বের ব্যবহারও করা যায়। বাট গেট ভার্বটা বেশি স্ট্যান্ডার্ড হয়, বেশি পাওয়ার ক্রিয়েট করে। যেমন মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। দ্যাট ইজ দ্য থিংস। দেখেন, মনে করেন যে আহ, মিলন নামের একটা ছেলে শহরে থাকে, হঠাৎ গ্রামে আসছে। গ্রামে তার থাকা অভ্যাস না, পুকুরে বা নদীতে গোসল করতে করা অভ্যাস না। এখন একজন তাকে করার জন্য উৎসাহিত দিচ্ছে যে তুমি করো করো, যাও যাও। তো এই জায়গাটাতে আহ, আহ, মানে কেউ কোনো কাজে অভ্যস্ত হয়ে যাবে, এইটা বোঝানোর জন্য মূলত এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মিলন উইল গেট ইউজ টু ব্যাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 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 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months। তো এইভাবে আপনারা আহ, প্রত্যেকটা বিষয়কে কিন্তু ডেভেলপ করতে পারেন। প্রত্যেকটা বিষয় এইভাবে আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। সেন্সটা কেমন আমি একটু আলাদাভাবে দেখাই দেই। 3টা টাইমে নিয়ে বোঝার চেষ্টা করেন যে সে অফিসে যেত।
সে প্রতিদিন অফিসে যেত, মনে করেন একটা লোক এখন রিটায়ার্ড হয়ে গেছে, আগে সে প্রতিদিন তার অফিসে যাওয়া লাগতো বা সে যেত। তাহলে আমি এইভাবে বলতে পারি যে ইউজ টু হি ইউজ টু গো টু অফিস। এখানে দুটো টু হবে, একটা হচ্ছে গো এর পরে টু বসে কোন একটা দিকে যাওয়ার জন্য। এভরিডে, এভরিডে সে প্রতিদিন অফিসে যেত, এটা হচ্ছে পাস্টের সেন্স। আর হি ইজ ইউজ টু, অর্থাৎ অর্থাৎ পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচার সেইটা। হি ইজ ইউজ টু গোয়িং, হি ইজ ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে, অর্থাৎ সে প্রতিদিন অফিসে যেত। আর এইটার মানে হচ্ছে সে প্রতিদিন অফিসে যেতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে, সে প্রতিদিন অফিসে যেতে অভ্যস্ত। সে প্রতিদিন, হি ইজ ইউজ টু গোয়িং টু অফিসে, প্রতিদিন অফিসে যেতে অভ্যস্ত। আর আগেটা হচ্ছে অভ্যস্ত ছিল। আবার দেখেন, আমি যদি বলি হি উইল, হি উইল গেট, he will get used to going to the office every day. He will get used to going to the office every day. হ্যাঁ, সে অফিসে যেতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে তিনটা সেন্স, এর বাইরে আর কোনো সেন্স আসবে না। অনেকে নিজের মতো করে বলে, মডিফাই করার চেষ্টা করে, বাট যে সেন্টেন্সই হোক না কেন ঠিক এই স্ট্রাকচারের ভিতর দিয়ে যাবে। আর নেগেটিভ করার ক্ষেত্রে, যে সে অফিসে যেতে অভ্যস্ত ছিল না, আমি এইটার ব্যবহার করব যে হি ডিডন্ট। আর যখন ডিডের ব্যবহার করব, মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে। হি ডিডন্ট ইউজ টু, হি ডিডন্ট ইউজ টু গো টু অফিস এভরিডে, সে অফিসে যেত না। হি ডিডন্ট ইউজ টু গো টু অফিস এভরিডে, হি ডিডন্ট ইউজ টু গো টু দ্য অফিস এভরিডে। এরপর হচ্ছে ইন্টারোগেটিভে কি হবে, জাস্ট ডিড হি, কি হবে, জাস্ট ডিড হি, did he used to go to the office every day? He is used to going to the office every day. তাহলে he isn't, এখানে is not হবে, he isn't used to going to, he isn't used to going to the office every day. হ্যাঁ, he isn't used to going to the office every day, সে অফিসে যেতে অভ্যস্ত নয়। সো হি ইজেন্ট ইউজ টু গোয়িং টু দ্য অফিস এভরি ডে। তাহলে হি উইল গেট, তাহলে এইটাকে আপনি যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন তখন কি হবে, যে ই, হি ইজেন্ট, আচ্ছা তাহলে এটা ইন্টারোগেটিভ হচ্ছে ইজ হি ইউজ টু গোয়িং টু দ্য অফিস, অফিস এভরি ডে। Is he used to going to the office every day? Is he used to going to the office every day? And then he will get used, তাহলে এটা যখন আপনি নেগেটিভ করবেন যে সে হি উইল গেট ইউজ টু গোয়িং টু অফিসে অভ্যস্ত, অফিসে যেতে অভ্যস্ত হবে না, তখন এইভাবে বলতে হবে হি ওন্ট, অর্থাৎ হি উইল নট গেট ইউজ টু গোয়িং টু অফিস, সে অফিসে যেতে সক্ষম হবে না। সে কি অফিসে যেতে সক্ষম হবে, উইল হি গেট ইউজ টু গোয়িং টু অফিস, উইল হি গেট ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। হ্যাঁ, উইল হি গেট ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে, দেন ওন্ট হি গেট ইউজ টু গোয়িং টু অফিস এভরিডে। সো এই যেভাবে আমি সেন্টেন্সগুলো লিখলাম, মূলত ইউজ টু ভার্বের ব্যবহারটা এইটাই হয়। অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করতো, কোনো একটা কাজ কারো করা অভ্যাস ছিল, এখানে ইউজ টু প্লাস ভি ওয়ান। আর অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কোনো একটা কাজ কেউ করতেছে, করতে অভ্যস্ত আছে, অভ্যস্ত কথাটা এখানে আসবে। একটা হচ্ছে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, এটা হচ্ছে উইল গেট ইউজ টু এর ব্যবহার। So, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে, এই বিষয়গুলো আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। ইউজ টু ভার্বের যে ব্যবহারটা এখানে দেওয়া আছে, আপনারা নিজেরা একবার পড়লে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের কাছে ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে, ইউজ টু, আবার বলছি ইউজ টু ভার্ব। এরপর দেখেন যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে উডের ব্যবহার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ আমরা অনেকে উড ভার্বের সঠিক ব্যবহারটা বুঝি না বা জানি না। দেখেন, উড হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। সাধারণত এই ভার্বগুলো মনের বিভিন্ন ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়। সে কারণে এই ভার্বগুলো আহ বাক্যে বিভিন্নভাবে বসে ভিন্ন ভিন্ন অর্থ দিয়ে থাকে। অর্থাৎ উড ভার্বের যে ব্যবহার সেটা হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়, সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয় পসিবিলিটি। আই উইড গো টু ঢাকা নেক্সট মান্থ, এর বাংলা অর্থ এরকম,
আমি আগামী মাসে ঢাকা যেতে পারি। হি ইউ উড ফাইন্ড অল ফ্লাওয়ার্স ফ্রম দ্য মার্কেট। তুমি বাজার থেকে সমস্ত ফুল পেতে পারো। ইউ ইউ উড গেট অল ক্লিয়ার কনসেপ্ট ফ্রম দিস লেসন। তুমি এই লেসন থেকে সকল ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণাটা পাবে। দেন রিকোয়েস্ট অপিনিয়ন। দেখেন রিকোয়েস্ট অনুরোধ বোঝাতে, উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, উড ইউ প্লিজ গো উইথ মি, উড ইউ প্লিজ রিডিউস দ্য ভলিউম, উড ইউ প্লিজ reduce the volume, would you please go with me, would you please close the window, would you please lend me some money। অপিনিয়ন বা মতামত চাওয়ার জন্য ব্যবহৃত হয়। would you join with me this party, would you join with me this party, would you take some snacks or coffee, would you take some snacks or coffee, I would like to discuss the matter, would you like to say something, would you like to talk with me, would you like to read with me, would you like to talk with me। কাউকে আহ, গুরুত্ব দেওয়া বোঝাতে গিভিং ভ্যালু। উড ইউ মাইন্ড প্লাস ইফ, এটা একটা ফ্রেজ, সরি ক্লজ। উড ইউ মাইন্ড এর বাংলা হচ্ছে এরকম যে আপনি কি কিছু মনে করবেন, ইফ আই কল ইউ টু নাইট, যদি আজ রাতে আপনাকে কল করি। উড ইউ মাইন্ড ইফ আই ডু নট কাম উইথ ইউ, আপনার সাথে যদি আজ না আসি কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড ইফ আই ডু নট কাম উইথ ইউ, উড ইউ মাইন্ড ইফ আই রেড উইথ ইউ, আপনি কি কিছু মনে করবেন যদি আমি আপনাকে না পড়তে পারি। উড ইউ মাইন্ড ইফ আই রেড উইথ ইউ। উড ইউ মাইন্ড প্লাস ভি ফোর প্লাস অবজেক্ট, যেমন উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট উইথ আস, কিছু মনে না করলে আমাদের সাথে ক্রিকেট খেলবে। উড ইউ মাইন্ড সিটিং উইথ দেম, কিছু মনে না করলে আমাদের সাথে বসবে। উড ইউ মাইন্ড ডাইনিং উইথ দেম, উড ইউ মাইন্ড রিডিং উইথ মি, উড ইউ মাইন্ড রিডিং উইথ মি। অর্থাৎ উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি, অথবা আগের স্ট্রাকচার যেটা দেখলেন উড ইউ মাইন্ড প্লাস আরেকটা ক্লজের ব্যবহার, ইফ যুক্ত ক্লজ, ইফ আই কল ইউ, ইফ আই ডু নট কাম, ইফ আই রিড উইথ দেম। সো এই এই হচ্ছে বিষয় বা ফাংশন, এটা আপনাকে বুঝতে হবে। দেখেন পাস্ট অফ উইল, অর্থাৎ এই উডের ব্যবহারটা উইলের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করা হয়, বিশেষ করে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্টে পরিবর্তন করার জন্য কিন্তু আমাদের এই এই উডের ব্যবহারটা হয়, সরি এই লেটার এর ব্যবহারটা হয়। হি সেইড দ্যাট হি উড বি গোয়িং ফর দ্য পার্টি, সে বলেছিল যে সে পার্টিতে যেতে থাকবে। টিনা সেইড দ্যাট শি উড কাম লেট টুডে, টিনা বলেছিল তার আজ দেরি হবে। রহিম সেইড দ্যাট হাউ উড হাউ উড গো তো সেইড দ্যাট হি উড গো টু ঢাকা নেক্সট মান্থ, সে আগামী মাসে ঢাকা যেতে পারে, এটা রহিম বলেছিল। সো এই যে কোন একটা কাজ করতে পারে, যেতে পারে, হতে পারে, আহ, আমার এখানে উইলের পাস্ট ফর্ম হিসেবে উডের ব্যবহারটা এই জায়গায় হয়। এটা সম্পর্কে আরো ক্লিয়ার কনসেপ্ট আছে, আমি সেটা পরে দেওয়ার চেষ্টা করব। আহ, এখন বোঝাতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে এই জায়গাটা, এই সেশনটা। এরপর দেখেন রিপিটেশন অফ পাস্ট, অতীতকালের যে পুনরাবৃত্তি, এটা করার জন্য উডের ব্যবহারটা হয়ে যায়। যেমন উই ইউজ টু প্লে এভরিডে, আমরা প্রতিদিন খেলতাম। দেন আই উড গো টু মাই ফ্রেন্ডস হোম, তারপর আমি আমার বন্ধুর বাড়ি যেতাম। আই উড ওয়াচ টিভি আফটার দ্যাট, আই উড কাম ব্যাক হোম, এখানে কাম ব্যাক হোম হবে, কাম ব্যাক টু হোম হয় না, কাম ব্যাক হোম। দেন আই উড ওয়াচ টিভি, আমি টিভি দেখতাম, অ্যান্ড আফটার দ্যাট আই উড কাম ব্যাক হোম, আমি বাসায় ফিরতাম, আই উড কাম ব্যাক হোম। সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ইউজ। আফটার দ্যাট হেয়ার ইউ ক্যান সি কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স বা বাক্যে উডের ব্যবহার। যেমন ইফ আই ওয়েন্ট, অর্থাৎ এখানে দুটো ক্লজ হয়, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে ফিউচার ইন পাস্ট মুড, অর্থাৎ উডের ব্যবহার, আই মিন উইলের পাস্ট ফর্ম মূলত উড। আপনারা এটা একটু ডিটেলসে দেখবেন, এটা কঠিন না। এখন লাইভ ক্লাস করছেন, নতুন দেখছেন, কঠিন মনে হতে পারে, নিজেরা একবার দেখবেন, এটা কঠিন না, খুবই সহজ একটা বিষয়। ইফ আই ওয়েন্ট, যদি আমি যেতাম, হি উড কাম, তাহলে সে আসতো। ইফ আই ওয়্যার আ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। ইফ আই ওয়্যার আ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরিডে। ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড প্র্যাকটিস ইংলিশ এভরি ডে। That giving priority, if you want to give priority to someone, you can use this verb. For example, you are going somewhere with your friends, right? But you need a permission from her or his parents. So if you take permission from your friends parents, then you can say in that way, the uncle or auntie, would it be okay if I call you after 10 minutes? Would it be fine if she come with me? That is the perfect one. Would it be fine? Would it be okay if she come with me? Okay, I mean, you are giving priority to them. You are giving priority to your friend's guardian. So, in this way, you can say
that things, would it be okay if I call you after 10 minutes? Would it be okay? Would it be fine if she come to if she come with me? Would it be fine if she come with me? So in that way, you can use would in your sentences. So here you can see I have told you that would is used for a possibility, request, opinion, like, or want, that I have said already. Then giving value, would you mind plus clause, or would you mind plus before? You can use it perfectly. Both are giving same meaning, right? Here you can see, would you mind if I call you tonight? And you can say that, would you mind calling you tonight? So these two sentences, two forms are giving the same meaning in the sentences here. After that, here you can see past of will. It is actually used for making speech from direct to indirect. If I talk about the narration, you have to, if you have any concept about narration, you will get the concept here. For example, রহিম অ্যান্ড করিম, দে আর টু ফ্রেন্ডস, বোঝার চেষ্টা করেন, রহিম এবং করিম। সো দে আর টকিং উইথ ইস আদার অ্যাবাউট আ পার্টিকুলার টপিক। ফর এক্সাম্পল, রহিম সেই টু করিম, আই উইল গো টু ঢাকা টুমোরো। রহিম আর করিম দুইজন কথা বলছে, রহিম করিমকে বলছে আমি আগামীকাল ঢাকা যাব। এই দুইজনের কথা মনে করেন জসিম নামের একটা ছেলে শুনে আরেকজনকে বলল যে রহিম করিমকে বলেছিল সে আগামীকাল ঢাকা যাবে। এই যে বলেছিল, ফার্স্ট ক্লজে আমি বলেছিল বললাম, এরপরে বলছে আগামীকাল ঢাকা যাবে। এইখানে মূলত উইলের পরিবর্তে উডের ব্যবহার হয়, যে রহিম টোল্ড টু করিম দ্যাট হি উড গো টু ঢাকা টুমোরো। সো এইভাবে এটার ব্যবহারটা হয়ে থাকে। দেন রিপিটেশন অফ পাস্ট, অর্থাৎ পাস্ট হ্যাবিট বোঝাতে উডের ব্যবহার হয়। আহ, এটা আমি বলছি যে অতীতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত ছিল, এই করার কাজটাতে যদি কেউ বেশি অ্যাডিক্টেড থাকে, তাহলে ইউজ টু এর ব্যবহার হয়। যে উই ইউজ টু প্লে এভরিডে, আমরা প্রতিদিন ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। বাট অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করতো, তখন ইউজ টু এর পরিবর্তে উডের ব্যবহারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা পারফেক্ট হয়। দেন আই উড গো টু মাই ফ্রেন্ডস হোম, আই উড ওয়াচ টিভি, আফটার দ্যাট আই উড কাম ব্যাক হোম। অর্থাৎ যদি এরকম অনেকগুলো ঘটনা একসাথে প্রকাশ করা হয় যেগুলোকে অতীতে করতে অভ্যস্ত ছিল, ফার্স্ট সেন্টেন্সে ইউজ টু রেখে বাকিগুলো উড দিয়ে করলে সেটা বেশি বেটার শোনায়। হ্যাঁ, সেটাকে সিম্পল ওয়েতে ভালোভাবে এক্সপ্রেস করা যায় বা প্রকাশ করা যায়। এটা হচ্ছে বিষয়। আর দুইটা বললাম যে কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ বিশেষ করে সেকেন্ড কন্ডিশনালে উডের ব্যবহারটা হয়। ফার্স্ট ক্লজ ক্লজ সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, আর একটা যে ক্লজ থাকে সেটা ফিউচার ইন পাস্ট মুড, অর্থাৎ এই উডের ব্যবহার করে হয়। যে ইফ আই ওয়েন্ট হি উড কাম, যদি আমি যেতাম সে আসতো। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি পাখি হতাম তাহলে আকাশে উঠতাম। এগুলো আনরিয়েল কন্ডিশন। আরেকটা কি বললাম, গিভিং প্রায়োরিটি, কাউকে প্রাধান্য দিতে, যে উড ইট বি ওকে, এটা কি ঠিক হবে? আপনি কারো অনুমতি চাচ্ছেন, কারো কাছে কিছু জানতে চাচ্ছেন, কাউকে গুরুত্ব দিচ্ছেন। ইউ আর প্রোভাইডিং ভ্যালু টু সামন। সো আই উইল কল ইউ, ইফ আই কল ইউ আফটার 10 মিনিটস, উড ইট বি ফাইন ইফ শি কাম উইথ মি? সো এইভাবে এই উড ভার্বের ব্যবহারটা হয়ে থাকে। আপনারা নিজেরা যতটুকু পারেন যতটুকু বোঝার চেষ্টা করেন, এটা একটু দেখবেন। এরপরে আমি সেমি মরাল অক্সিলারি ভার্বের উপর দুইটা সেশন নিব, এবং এই সেমি মরাল অক্সিলারি ভার্বের উপর দুইটা সেশন কমপ্লিট করার পর একসাথে সবগুলো মরাল ভার্বকে ইন ডিটেলসে দেখাবো এবং প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্র্যাকটিস করাবো। এটা করার পর প্যাসিভ ভয়েসটা কভার করতে হবে, দেন আমরা প্র্যাকটিক্যাল স্পিকিং বা কনভারসেশনের ভিতর মুভ করব। বাট আজকে এই যতটুকু দেখালাম এটা আপনাদের করতে হবে, এবং এর সাথে আমরা প্রতিদিন একটা করে করে কনভারসেশন প্র্যাকটিস করব। ঠিক আছে? বুঝতে পারছেন? এই ভার্বগুলো একটু ক্রিটিক্যাল, মানে আজকের এই ক্লাসটা একটু হার্ড বা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, কারণ এটা হচ্ছে মডাল ভার্বকে একটু ডিপলি অ্যানালাইসিস করা বা ডিটেলসে দেখা। এখন এখানে কনফিউশন ক্রিয়েট করার কিছু নেই। হ্যাঁ, মডাল ভার্ব অনেক বৈচিত্র্যময়, এটাকে আপনি যেভাবে ইউজ করবেন এটা সেভাবে ইউজ করা যাবে, এখানে ভুল বলে কোনো কিছু নেই। হ্যাঁ, এটা এরকম হবে না, মনে করেন ভুল বলে কিছু নেই। কেন বলছি যে মে ব্যবহার করব না, মাইট ব্যবহার করব না, ক্যান ব্যবহার করব না, কুড ব্যবহার করব না, মাস্ট ব্যবহার করব? এগুলো খুবই ছোট 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 মানে সূক্ষ্ম পার্থক্য তৈরি করে। হ্যাঁ,
ইট ক্রিয়েটস ভেরি স্মল ডিফারেন্সেস। সো একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়, কিন্তু আমাকে খুঁজে নিতে হবে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কোন জায়গায় কোন মডেলটা ব্যবহার করলে ওই সেন্টেন্সটা একদম পারফেক্ট হয়, একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়। শুড মানে উচিত, ought টু মানে উচিত, বাট ইফ আই সেই দ্যাট আই শুড রিড বুক, দ্যাট ইজ গুড। বাট ইফ ইউ সেই দ্যাট আমার পিতামাতাকে মান্য করা উচিত, আই শুড obey my parents, so instead of should, if you use here I ought to obey my parents, দ্যাট উইল বি মোর পারফেক্ট। সো এটা আপনাকে খুঁজে নিতে হবে, এবং এটা আপনি যদি একবার মডেল ভার্ব পড়েন, চর্চা করেন, আপনি নিজে এটা অনুধাবন করতে পারবেন। ওকে, ইউ উইল রিয়েলাইজ দ্যাট what kinds of modal verb will I use to express these sentences. হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? আপনাকে আগে একবার প্র্যাকটিস করতে হবে, আপনারা নিজে একবার দেখেন, বোঝেন, তারপর আমি আবার এটা নিয়ে আলোচনা করব, সলভ করিয়ে দিব। আমার বইটা যাদের কাছে আছে, আপনারা আমার বইয়ের 16 থেকে চ্যাপ্টার 16 থেকে 23, 23 নম্বর চ্যাপ্টার পর্যন্ত সবই মডাল ভার্বের ক্লাস আছে। আপনারা যদি থ্রুলি সেটা পড়েন, অনেক সুন্দর করে সহজ ভাষায় দেওয়া আছে, পড়লে আপনারা বুঝতে পারবেন যে এটা কত সহজে ডেভেলপ করা যায় মডাল ভার্বের পার্টগুলো। আর আমি পিডিএফ পাঠিয়ে দিব। ঠিক আছে। বলতে দেয়ার আর ইন্টার ব্যবহার আছে, মানে যে এটা মানে কনফিউজ হয়ে যায়, মানে বুঝতে পারি না দেয়ার আর ইন্টার ব্যবহার। হুম। কোনটার কথা বলছেন? দেয়ার আর ইট। ওই 29 নম্বর চ্যাপ্টারটা দেখেন আগে, ওইটার উপর ক্লাস আছে, আমি রেগুলার ক্লাসে দেখাবো। ওকে, সম্ভব হতেছে। আপনি ইন্ডিয়া থেকে বলছেন, কারণ আমার বই নেই যে হ্যাঁ, আমি হয়তো। পাঠিয়ে দিব। আমি